Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77। আজকে আমরা টেন্স সম্পর্কে জানব, অর্থাৎ টেন্স কাকে বলে, টেন্সের উৎপত্তি এবং টেন্স কয় প্রকার, তার ডিভিশন সাব ডিভিশনগুলো আমরা আলোচনা করব। টেন্স এমন একটা জিনিস, এর জ্ঞান যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি ভালোভাবে ইংলিশ লিখতে পারবে না। তাহলে সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে টেন্সটা জরুরি। অর্থাৎ টেন্স হচ্ছে প্রত্যেকটা গ্রামারের, ভয়েস বলো, ন্যারেশন বলো, ক্লজ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টেন্সের জ্ঞানটা প্রাথমিক। টেন্স যদি ভালোভাবে না জানা যায় তাহলে কোনো কিছুই সঠিকভাবে অ্যাপ্লাই করা যাবে না। তো চলো আমরা আজকে টেন্স সম্পর্কে কিছু জানি। লেটস স্টার্ট। তাহলে টেন্স কি সেটা আমরা চলো দেখি। তাহলে হোয়াট ইজ টেন্স? এই ল্যাটিন শব্দ একটা আছে টেম্পাস। এই ল্যাটিন শব্দ টেম্পাস থেকে কথাটা এসছে টেন্স, অর্থাৎ টাইম। আর টাইম মিনস, টেম্পাস মিনস হচ্ছে টাইম। অর্থাৎ টেন্স ইন্ডিকেটস টাইম অফ অ্যাকশন। অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড আর ডুইং ওয়ার্ড ইজ কল্ড ভার্ব, আমরা জানি। তাহলে ক্রিয়ার কাল, ক্রিয়ার কালকে টেন্স বলে। তাহলে টেন্স বলছে, টেন্স রেফার্স টু দ্য ফর্ম অফ এ ভার্ব that indicates the time when an action or event occurs। ধরো কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা বর্তমানে ঘটা, অতীতে ঘটেছিল আর ঘটবে। তাহলে সেই তিনটে কালকে নিয়ে টেন্স। তাহলে হিসেব মতো টেন্স বা ক্রিয়ার কাল, টাইম অফ অ্যাকশন, এটা কিন্তু আমরা তিন ভাগে ভাগ করব, যেমন পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তাহলে পাস্ট মানে অতীত, যেটা ঘটে গেছে, অর্থাৎ ভূতকাল আমরা বলতে পারি। আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, বর্তমানকালকে। আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এই তিনটে কাল মিলে হচ্ছে টেন্স। তাহলে এই টেন্সটাকে আমরা ভালোভাবে বুঝে নেব। বর্তমানে অর্থাৎ অতীতে এবং ভবিষ্যতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে বা ঘটেছিল বা ঘটবে তাকে আমরা টেন্স বলবো। তাহলে এক কথায় বলতে গেলে ক্রিয়ার কালকেই টেন্স বলে। তাহলে নানানজন নানানভাবে এর সংজ্ঞা বা ব্যাখ্যা দিয়েছেন। যেমন এএস হর্নবাই অনুযায়ী একটা আমি বলি টেন্সের সংজ্ঞা। টেন্স স্ট্যান্ডস ফর এ ভার্ব, ভার্ব ফর্ম অর সিরিজ অফ ভার্ব ফর্মস ইউজ টু এক্সপ্রেস এ টাইম রিলেশন। যেটা বলছে যে টেন্স যেটা হয় সেটা হচ্ছে একটি ভার্বের ফর্ম, যে ভার্ব ফর্মটা একটা সিরিজ যেটা ব্যবহৃত হয় টাইম রিলেশনের ক্ষেত্রে। অর্থাৎ সময়টা কোন সময়ের কথা বলা আছে, সেই ঘটনাটা ঘটছে না ঘটেছিল না ঘটবে, এই যে তিনটে ক্রম, সেইটাকে মাথায় রেখে টেন্সটাকে বিভাজন করা হয়েছে। তাহলে চলো আজকে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে পড়ি। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা কিন্তু চার ভাগে ভাগ করতে পারি। এর চারটা সাব ডিভিশন আছে। যেমন প্রথমে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ বর্তমানে সাধারণভাবে কোনো কিছু করা বোঝাবে তাকেই, অর্থাৎ জেনারেলি তুমি বলতে পারো বর্তমানের অভ্যাসগত কাজ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ মানে আমরা জানি চলতে থাকা, কোনো কাজ চলছে। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে, অর্থাৎ যেমন আমি বলছি আই এম স্পিকিং আর ইউ আর লিসনিং, তোমরা শুনছো। তাহলে আমার বলার কাজ আর তোমাদের শোনার কাজ একসঙ্গেই কিন্তু চলছে, এটা বর্তমানে চলছে। তাহলে এটাকে আমরা বলবো কোনো কাজ যদি বর্তমানে চলছে বোঝায়, কোনো একটা সময় ধরে হয়তো শুরু হয়েছে এখনো চলছে, এরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। থার্ড ওয়ান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কয়েক ঘন্টা আগে, কিন্তু তার ফল বর্তমান। বর্তমানে কোনো কাজ হয়ে গেছে বোঝায়, অলরেডি হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমান। তাহলে সেই ধরনের টেন্সটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। আর চতুর্থ নাম্বার অর্থাৎ নাম্বার 4 টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা সময়ের ব্যাপার হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স এটাই যে কন্টিনিউয়াস চলতে কোনো কাজ চলছে, কিন্তু কখন শুরু হয়েছে বা কোনো কী ব্যাপার বৃত্তান্ত এটা কিন্তু কোনো উল্লেখ থাকবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা সময়ের ব্যাপার থাকবে।
হয়তো দেখা যাচ্ছে আমি 1 ঘন্টা ধরিয়া পড়িতেছি, তাহলে পড়াটা আমার শুরু হয়েছে কিন্তু 1 ঘন্টা আগে, কিন্তু এখনো চলছে, কন্টিনিউ। তাহলে কন্টিনিউয়াস ফর্মটাও আছে, কিন্তু এটা একটা সময় ধরে চলছে, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। আর যেটা একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে সেটাকে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা পয়েন্ট অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড বলে দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু কটা থেকে কটা এই 3 ঘন্টা বা 2 ঘন্টা এটা কিন্তু ক্লিয়ার উল্লেখ নেই। কিন্তু আবার পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট করে দেবো, যেমন ধরো সকাল 8টা থেকে বা সকাল থেকে বা বিকেল থেকে বা রাত থেকে ইত্যাদি, বা 5 বছর ধরিয়া বলতে এটা পিরিয়ড অফ টাইম হলো। কিন্তু আমি যদি বলি 1955 সাল থেকে 1990 সাল থেকে, তাহলে আমি একটা নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তাহলে চলো আমরা এক এক করে একটু টেন্সটাকে বুঝে নিই। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা তুমি বলতে পারো সিম্পল প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলে বা সিম্পল প্রেজেন্ট কাকে বলে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হলো বর্তমানে সাধারণভাবে কোনো কিছু করা, ওঠা, খাওয়া, বসা ইত্যাদি বোঝাবে বা ভার্বের অ্যাকশন বোঝাবে, তখন তাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন ধরো আমি করি, আমি খাই, আমি উঠি, আমি বসি। তাহলে আমি যাই, আমি খাই, আমি উঠি, আমি বসি, এই যে ভার্বের বেসিক ফর্ম। তাহলে আমরা জানি ভার্বের 3টে রূপ আছে, কি কি? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। V1 যেটাকে অন্য কথায় বলি V1, V2, V3। তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কিন্তু আমরা V1টা ব্যবহার করবো, অর্থাৎ বেসিক ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এর স্ট্রাকচারটাকে আমাদেরকে জানতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টটাকে বসাবো, তারপরে সাবজেক্টের পরে হবে বেসিক ফর্ম অফ দ্য ভার্ব, যেটা V1 আমরা বলি, প্লাস আদার্স, অন্যান্য। আর জেনারেলি জেনে রাখে এটা এই অভ্যাসগত কাজ বোঝাতে। যেমন আমি খেলি, আমি খেলি মানে এই নয় যে আমি এখন খেলা করছি বা আমি খেলে নিয়েছি, তা নয়। আমি খেলি মানে সাধারণভাবে বোঝায় এটা অভ্যাসগত ব্যাপারটা, আমি প্রতিনিয়ত খেলি। যেমন এক্সাম্পল আমি একটা বলতে পারি আই প্লে ফুটবল। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব বেসিক ফর্ম, অ্যান্ড ফুটবলটাকে অবজেক্ট বলছে। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে। তাহলে মূল যে ভার্ব সেই ভার্বের বেসিক ফর্ম, অর্থাৎ প্লেটা হচ্ছে কিন্তু বেসিক ফর্ম। এই বেসিক ফর্মটা আমরা দেখছি ওখানে। এবার এই জায়গায় একটা লক্ষ্য রাখতে হবে যে নোট দেওয়ার জন্য কি করা আছে, যেমন ইফ দ্য সাবজেক্ট ইজ ইন দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস অর ইএস ইজ অ্যাডেড টু ইট। টু ইট মিনস দ্য বেসিক ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এই যদি হয় যে ধরো কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন আমরা জানি 3টি, কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর নাম্বার কয়টি? 2টি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তাহলে সিঙ্গুলার দ্যাটস মিন সিঙ্গেল বোঝাবে, একটা বোঝাবে, আর প্লুরাল হচ্ছে একের বেশি, অর্থাৎ একাধিক, সেটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে শর্ত অনুযায়ী নোট বলছে যে যদি ইফ মানে যদি if the subject is in the third person singular number, then s or es is added to it। তাহলে এর সঙ্গে s বা es যুক্ত হবে। লেটস টেক অ্যান এক্সাম্পল, চলো উদাহরণ দিয়ে দেখি আমরা। যেমন হি গোজ টু স্কুল। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, গোজটা হচ্ছে ভার্ব, আর টু স্কুল দ্যাট ইজ কমপ্লিমেন্ট। তাহলে হি গোজ টু স্কুল, তাহলে হি অর্থাৎ সে সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে। তাহলে হিটা এখানে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সি ইট আমরা জানি কনজুগেশন চার্টে গিয়ে, হি সি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি বলতে কোনো একটা ছেলেকে বোঝাচ্ছে বা ম্যানকে বোঝাচ্ছে, পুরুষকে বোঝাচ্ছে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দেখো গো, জিও গো ভার্ব, মূল ভার্ব, এই গোর সঙ্গে কি হয়েছে? ইএস কানেক্ট হয়েছে। তাহলে গোজ, তাহলে হি গোজ টু স্কুল। এটা যদি থার্ড পারসন না হয়ে যদি ফার্স্ট পারসন হতো বা সেকেন্ড পারসন হতো, তাহলে গো ইউজ হতো, গোজ ইএস লাগতো না। যেমন এখানে হির জায়গায় যদি আমি আই বলি, তাহলে আই গো হবে, হি গোজ আছে এখানে, আই গো হতো। তারপর নেক্সট এক্সাম্পল দেখো সীতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সীতা লাভস হিম। তাহলে এই যে লাভ, ভালোবাসা, সে লাভের সঙ্গে এস যুক্ত হলো,
তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে মনে রাখবো যে এইটাই শুধু মনে রাখার মতো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বের বেসিক ফর্মের সঙ্গে এস বা ইএস তখনই যুক্ত হয় যখন ওই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে। ক্লিয়ার? নেক্সট চলো আমরা এর একটা কনজুগেশন চার্টের মধ্যে ভাবি। যেমন ধরো সিঙ্গুলার, যে পার্সন কি কি, পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, তাই তো? আমরা দেখি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে, ফার্স্ট পার্সনের মধ্যে আমরা বলতে পারি আই, এই যে আই অ্যান্ড উই। তাহলে আইকে এবং উইকে আমরা কি করছি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বারের মধ্যে হচ্ছে আই অ্যান্ড প্লুরাল নাম্বার হচ্ছে উই। এটা ফার্স্ট পার্সন, দেখো পার্সনের মধ্যে এটা পার্সন, আর এটা হচ্ছে আই রিড। তাহলে আই রিড, উই রিড। তাহলে আই মানে হচ্ছে আমি বলতে একজনকে বোঝাচ্ছে, আর প্লুরাল নাম্বার উই মানে আমরা, আমরা মানে আমি প্লাস আদার্স, দ্যাট ইজ আমরা। তাহলে প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, বহু বচন হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও দেখো কোনো এস যুক্ত হলো না। তাহলে আই রিড, রিডটা ভার্ব যদি নিই তাহলে আই রিড, উই রিড। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে? আই রিড, উই রিড, এইভাবে দিয়ে এখানে ফুল স্টপ। অ্যাকচুয়ালি আই রিড, উই রিড, তারপরে ইউ রিড। সেকেন্ড পার্সন ক্ষেত্রে দেখো ইউ রিড, ইউ রিড, তাই ইউটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, মানে তুমি বোঝাচ্ছে, আর পার্সনের দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন এবং এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আবার ইউ কি হিসেবে ব্যবহার হয়? ইউ আবার প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ইউ প্লুরাল নাম্বার হচ্ছে কিন্তু সেকেন্ড পার্সন, পার্সনের হিসাবে সেকেন্ড পার্সন আর নাম্বারের হিসাবে প্লুরাল নাম্বার। তাহলে ইউ রিড এটাও বোঝাচ্ছে। এবার আমরা আসবো থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা তিনটে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হি, সি, ইট। অর্থাৎ হি বলতে পুরুষকে বোঝায়, সি বলতে নারীকে বোঝায়, এবং ইট মিনস ইনঅ্যানিমেট অবজেক্ট অর নন লিভিং থিংস বা ইতশ্রেণীর প্রাণী ইত্যাদির ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। যেমন ইটের ক্ষেত্রে আবার রিডস ব্যবহৃত হয়েছে। দেখো ইট রিডস মানে সে পড়ে বা ইয়া পড়ে ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে রিড মূল ভার্ব, তার সঙ্গে এস যুক্ত হয়েছে। আর প্লুরাল থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে। তাহলে দে রিড মানে তারা পড়ে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কনজুগেশন। এই চার্টটাকে মাথায় রাখলে তোমার ইনডিফিনাইট টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসি আমরা প্রেজেন্ট। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এবার নেক্সট হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি, দ্য স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান অর্থাৎ ঘটমান বর্তমান, যেটার বাংলা। তাহলে ঘটমান বর্তমান, দ্যাটস মিন বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়, চলিতেছে। হ্যাঁ, যেমন আমি কথা বলছি, তোমরা শুনছো, আই অ্যাম স্পিকিং, ইউ আর লিসনিং। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস আদার্স। এজ ফর এক্সাম্পল, আই হচ্ছে সাবজেক্ট, আয়ের পর অ্যাম অটোমেটিক এটা বসবে, প্লাস প্লে যদি ভার্ব নেই তাহলে প্লেয়িং প্লাস ফুটবল। তাহলে আই অ্যাম প্লেয়িং ফুটবল। তাহলে এই এটা বাক্যটা কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলিতেছে বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। চলো আমরা একটা চার্ট দিয়ে বুঝে নিই বিষয়টা। যেমন ধরো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই অ্যাম রিডিং। তাহলে আয়ের পর কি বসলো? আয়ের পর বসছে আমাদের অ্যাম। তাহলে আই অ্যাম রিডিং, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে উই আর রিডিং। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ আর রিডিং, প্লুরালের ক্ষেত্রেও সে তাই, ইউ আর রিডিং। ক্লিয়ার? আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো হি, সি, ইট ইজ রিডিং। তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে কী ব্যবহৃত হচ্ছে? ইজ ব্যবহৃত হচ্ছে। আর বাকিগুলোর ক্ষেত্রে, আর শুধু আয়ের ক্ষেত্রে অ্যাম ব্যবহৃত হয়, আর বাকি দেখো
সবগুলো হচ্ছে আর, এবং একমাত্র ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, আর অ্যামটা হচ্ছে আয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। যেমন স্ট্রাকচার এর যদি আমি ভাবি, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটাকে যদি ভাবি, তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অ্যাকর্ডিং টু দ্য পার্সনের নাম্বার অনুযায়ী V3 প্লাস আদার্স। এক্সাম্পল, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আইটা দেখো, আই সাবজেক্ট, হ্যাভটা অটোমেটিক্যালি আয়ের পর বসবে, আর তারপরেই হ্যাভ হ্যাজ হ্যাডের পর ভার্বের কি হয়, V3 হয়, অর্থাৎ থার্ড ফর্ম হয়। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি করেছিলাম। তাহলে এটা অবজেক্ট। তাহলে এইভাবে আমরা দ্য স্ট্রাকচারটা বুঝে নিলাম। চলো এবার পারফেক্টের কনজুগেশন চার্টটা দেখে নিই। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে আই হ্যাভ রেড, উই হ্যাভ রেড, ইউ হ্যাভ রেড। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ হ্যাভ রেড, ইউ হ্যাভ রেড, ইউ হ্যাভ রেড। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে হি, সি, ইট হ্যাজ রেড অ্যান্ড দে হ্যাভ রেড। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে একটু আগেই আমি বলেছিলাম যে এটা কন্টিনিউয়াসের রূপই, কিন্তু এর একটা সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ থাকবে বলতে, যেমন ধরো আমি কবিতাটি পড়িতেছি, তাহলে আমি কবিতাটি পড়িতেছি যদি বলি, তাহলে আমি কবিতাটি কখন শুরু করেছি এটা আমার মনের মধ্যে প্রশ্ন আসছে না। আমার প্রশ্ন আসছে যে আমি কবিতাটি পড়েছি, তার অ্যাকশনটা চলছে, কিন্তু এটা কন্টিনিউয়াস, প্লেন কন্টিনিউয়াস। কিন্তু যখন আমি একটা মানে সময়ের উল্লেখ করব, একটা নির্দিষ্ট সময় ধরে সেটা শুরু হবে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো আমি 1 ঘন্টা ধরিয়া পড়িতেছি, তাহলে আমি 1 ঘন্টা ধরিয়া পড়িতেছি যখন এটা বলছি, তখন কিন্তু 1 ঘন্টা ধরিয়া কটা থেকে কটা এটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু 1 ঘন্টা একটা সময় আছে, একটা পিরিয়ড আছে। তাহলে এই যে সময়কাল, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। অ্যান্ড আরেকটা কথা আছে পয়েন্ট অফ টাইম। যেমন ধরো পিরিয়ড অফ টাইম বলতে পিরিয়ড অফ টাইম রেফার্স টু এ স্পেসিফিক ডিউরেশন অর লেন্থ অফ টাইম, whether it's a day, a week, a year or any other interval। সেই সময়কালটা হতে পারে একটা দিনের সময়কাল, একটা ডিউরেশন, একটা সপ্তাহের হতে পারে, একটা বছরের হতে পারে, অথবা যে কোনো সময়সীমাকাল। তাহলে ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে এ পিরিয়ড অফ টাইম সিম্পলি মিনস এ লেন্থ অফ টাইম। তাহলে একটা সময়, একটা দৈর্ঘ্য, একটা সময় ধরে থাকবে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো পিরিয়ড অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কি হয়, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর কথাটা। যেমন ধরো হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 2 years। এই যে ফর ইউজ হলো, এই ফর ইজ ইউজড ফর পিরিয়ড অফ টাইম। তাহলে ফর প্রিপোজিশনটা ব্যবহার করব আমরা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কথাটা বলছে পিরিয়ড অফ টাইম। নেক্সট কথা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আর একটা পয়েন্ট অফ টাইম দেখো, যে পয়েন্ট অফ টাইম হচ্ছে একটা নির্দিষ্ট, পয়েন্ট অফ টাইম রেফার্স টু এ স্পেসিফিক সিঙ্গল মোমেন্ট ইন টাইম। এক্সাম্পল বলছে আই হ্যাভ বিন রিডিং স্টোরি বুক সিন্স মর্নিং। তাহলে এই যে মর্নিংটা উল্লেখ করা হচ্ছে আমার, এই মর্নিংটা কিন্তু স্পেসিফিক্যালি বলে দিচ্ছে, একটা নির্দিষ্ট উল্লেখ করে বলে দিচ্ছে, নির্দিষ্ট পয়েন্ট করে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তাহলে সিন্স ইজ ইউজ টু পয়েন্ট অফ টাইম, এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে স্ট্রাকচারটা যদি আমরা ভাবি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে এটা হবে তোমার সাবজেক্ট হবে প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন হবে প্লাস V1 প্লাস আইএনজি প্লাস আদার্স। এক্সাম্পল দিয়ে বলতে গেলে বলা যাবে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। এটা কিন্তু পিরিয়ড অফ টাইম। তাহলে এক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে হলো ফর দিয়ে যেহেতু উদাহরণটা দিলাম, এটা পিরিয়ড অফ টাইম হচ্ছে, অর্থাৎ আমি কাজটি করিতেছি 2 ঘন্টা ধরিয়া। তাহলে 2 ঘন্টা বলতে যে কোনো 2 ঘন্টা হতে পারে, 6টা থেকে 8টা হতে পারে, 7টা থেকে 9টা হতে পারে, 5টা থেকে 7টা হতে পারে। ক্লিয়ার কিন্তু ইন্ডিকেশন নেই।
এই জন্য এটা পিরিয়ড অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম এই দুটো ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর এর স্ট্রাকচার যদি দেখি কনজুগেশন চার্টের ক্ষেত্রে, তাহলে আমরা কি বলবো, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই হ্যাভ বিন রিডিং, উই হ্যাভ বিন রিডিং। সেকেন্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলারে ইউ হ্যাভ বিন রিডিং, প্লুরালের ক্ষেত্রেও ইউ হ্যাভ বিন রিডিং। আর থার্ড পারসনের ক্ষেত্রে হি হ্যাজ ইট, এই তিনটেই হি সি ইট, হি হ্যাজ বিন রিডিং, সি হ্যাজ বিন রিডিং, ইট হ্যাজ বিন রিডিং, আর দে হ্যাভ বিন রিডিং। ক্লিয়ার? তাহলে এইটা প্রথম দিন আমরা প্রথম পার্টে তোমাদের প্রেজেন্ট টেন্সটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। এইগুলোকে একটু চর্চা করবে, মাথায় রাখবে, তাহলে দেখবে টেন্স সম্পর্কে একদম পরিষ্কার ধারণা হয়ে গেছে কনস্ট্যান্ট প্র্যাকটিসের পরে। অর্থাৎ এই টেন্সটাকে তোমাকে ক্লিয়ার করতেই হবে। ক্লিয়ার? ওকে, বাই।